নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে চলমান সমস্যা, হিন্দুদের ওপর লাগাতার নির্যাতন, সংখ্যালঘুদের দেশ ছাড়া করার নিদান এবং তার সঙ্গে পাশাপাশি ভারত বিদ্বেষী জিগির তুলে মোহাম্মদ ইউনূসের সরকার যে রাজত্ব চালাচ্ছেন বাংলাদেশে দাঁড়িয়ে, সেই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ থেকে বাংলার সংবাদ মাধ্যমে একটা মাইলস্টোন তৈরি করেছেন ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিকের। আজকে আমি তাঁকে নিয়ে প্রতিবেদন পেশ করছি। তার কারণ, প্রত্যেক দিন সন্ধেবেলা ৮টার সময় রিপাবলিক বাংলায় ময়ূক রঞ্জন ঘোষ একটি শো করেন। সেই টক শোতে বাংলাদেশের বিভিন্ন ডেলিগেটদের নিয়ে আসেন, কখনো বিএনপি নেত্রীকে নিয়ে আসেন, কখনো জাতীয় নাগরিক কমিটির কোনো প্রতিনিধিকে নিয়ে আসেন। মাঝে মাঝে মনে হয় কি করে রিপাবলিক বাংলার এই ডাকে তারা সাড়া দেন। এমনি এমনি সাড়া দেন না। তার কারণটা হচ্ছে, বাংলাদেশের মাটিতে রিপাবলিক টিভির জনপ্রিয়তা যথেষ্ট, বহু মানুষ সেখানে দেখেন। কিন্তু সাম্প্রতিককালে তারই প্রেক্ষিতে মোহাম্মদ ইউনূসের সরকার একটি সিদ্ধান্ত নিয়েছেন, ভারতবর্ষের স্যাটেলাইট চ্যানেলগুলো সে দেশে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ স্যাটেলাইট চ্যানেলগুলো টেলিকাস্ট বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে কোনো মানুষ দেখতে পারবেন না। কেন করলেন এটা? কিসের জন্য করলেন? কি তার লুকোনোর আছে? স্পষ্ট কথা সোজাভাবে যদি শোনেন, মানুষ বিচার করবেন। মানুষ যদি আমরা তো এই পশ্চিমবঙ্গে বসে বাংলাদেশের সমস্ত টিভি এবং স্যাটেলাইট চ্যানেল দেখছি। কীভাবে দেখছি? ভারত সরকার তো সেটা ব্যান করেনি। তাহলে আমরা দেখছি কীভাবে? আমরা দেখছি তার কারণ আমাদের সেই স্বাধীনতাটা আছে। বাংলাদেশের মানুষের সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের সরকার এখন যে অবস্থায় পড়েছে, সেইখানে দাঁড়িয়ে সামান্য ময়ূক রঞ্জন ঘোষকেও তিনি সহ্য করতে পারছেন না। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ময়ূক সরাসরি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে তার টিভির টক শোতে নিয়ে আসছেন। কখনো বিএনপি নেত্রীকে নিয়ে আসছেন, কখনো জাতীয় নাগরিক কমিটি সাদ্দাম হোসেনদের নিয়ে আসছেন। এবং তারপরেই স্বাভাবিকভাবে ময়ূকের ওপর আক্রমণ নেমে আসছে। সেখানে তার কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে, সেখানে তাকে নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। আমার খালি বারবার মনে হচ্ছে, বাংলাদেশ ১৭ কোটি মানুষের বাংলাদেশ। নিজস্ব প্রচুর ইলেকট্রনিক্স মিডিয়া তাদের আছে, স্যাটেলাইট চ্যানেল তাদের আছে, তাদের ইউটিউব পোর্টাল প্রচুর রয়েছে। বাংলাদেশ যথেষ্ট এই ব্যাপারে সক্রিয় এবং পাওয়ারফুল। তাঁদের এই পশ্চিমবঙ্গের মাটি থেকে বাংলা চ্যানেল ময়ূক রঞ্জন ঘোষকে এত ভয় কেন? কেন ভয়? সেটার জন্য আজকে আপনাদের আমি একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জনৈক সাদ্দাম হোসেনকে কীভাবে ট্যাকল করলেন ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা চ্যানেলে। সরাসরি তাকে ভিডিওতে ধরেছিলেন এবং তার সঙ্গে কথোপকথন এন্টায়ারলি আমি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে দেব। তার আগে বলি, ময়ূক রঞ্জন ঘোষের কথাগুলো শুধু মোহাম্মদ ইউনূস সহ্য করতে পারছেন না, সেখানকার উগ্র মৌলবাদী যারা ইসলামিক র্যাডিক্যালিস্ট যারা রয়েছেন, রাজাকার যারা রয়েছেন, জামাত যারা রয়েছেন, বিএনপির যারা প্রতিনিধি রয়েছেন, তারাও কেউ নিতে পারছেন না। এবং নিতে পারছেন না বলে প্রথম দিকে ময়ূক রঞ্জন ঘোষের তার ফেসবুক অ্যাটাক হয়েছে। তাকে রিমেম্বারিং ময়ূক রঞ্জন ঘোষ করে তার অ্যাকাউন্টটা হ্যাক করে প্র্যাকটিক্যালি সিজ করে দেওয়া হয়েছে। এখন ময়ূক রঞ্জন ঘোষের পেজ কেউ দেখতে পাচ্ছে না। এসব আক্রমণগুলো নেমেছে। তারপরে আক্রমণটা নামলো রিপাবলিক বাংলার উপর। রিপাবলিকের নাম করে রাজাকারদের স্লোগান, জামাতদের স্লোগান, তার কুশপুত্তলিকা দাহ, এই সমস্ত কিছু হলো। তারপরে এখন যেটা শুনছি সেটা আরও সাংঘাতিক। সেটা হচ্ছে ইউটিউবে যেগুলো টেলিকাস্ট হয় রিপাবলিকে, সেগুলো পর্যন্ত কোনো একটা টেকনিক্যাল কায়দা করে বাংলাদেশ সরকার বাংলাদেশের সম্প্রচারটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তারপরেও ঘটেছে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, সেই রিপোর্টও আমরা পেলাম। সেটা হচ্ছে, সামান্য পেন ড্রাইভে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষের অনুষ্ঠানগুলো রেকর্ড করে সেইগুলো কোনো না কোনোভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে। মানুষ পেন ড্রাইভ থেকে দেখছেন। আসলে মানুষকে এভাবে থামানো যায় না। মোহাম্মদ ইউনূসের সরকার বুঝতে পারছেন না যে মানুষকে এইভাবে অবদমিত করে শেষ পর্যন্ত নিজেও কিন্তু শেখ হাসিনা হয়ে যেতে পারেন। আজকের দিনে যে পরিস্থিতি বাংলাদেশে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে ব্যবসা, চাকরি, কর্মসংস্থান, মানুষের হাতে অর্থ কমে যাচ্ছে, সাংঘাতিকভাবে খাদ্য সংকট তৈরি হচ্ছে, বিদেশ থেকে IMF থেকে লোন করতে হচ্ছে, বিশ্বব্যাংক থেকে লোন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসকে বিতাড়নের কথাও ভাবতে শুরু করে দিয়েছেন। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের ওই সরকারের অন্যতম অংশীদার যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তাদেরই প্রতিনিধি যারা জাতীয় নাগরিক কমিটি করে রাজনৈতিক দল করে আগামী দিনে নির্বাচন লড়বেন প্ল্যান করছেন, তাঁদেরই এক প্রতিনিধি সাদ্দাম হোসেনকে
একদম অন এয়ার ক্যামেরাতে বসিয়ে নাকানি চোবানি খাওয়ালেন। আসলে আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়েই বলতে সাহস করেন, ভরসা করেন যে ময়ূক রঞ্জন ঘোষের 8টার শো দেখতে গেলে মানে দেখার কথা ভাবলেই মোহাম্মদ ইউনূসকে মাথায় বাম লাগাতে হয়। কথাটা খুব খারাপ বলেননি, ব্যঙ্গ করে বলেছেন, বিদ্রূপ করে বলেছেন, কিন্তু আদতে বাস্তবতাটা তাই যে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষের শো কিন্তু বিড়ম্বনা বাড়িয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের, এবং তার যথেষ্ট কারণ আছে। কেন ময়ূক রঞ্জন ঘোষ যেভাবে তাদের এক্সপোজ করছে, কারণ বাংলাদেশে তো এখন একদলীয় একটা ব্যবস্থা, বাংলাদেশে স্বাধীন মিডিয়া কোনো নেই, সমস্ত সংবাদ মাধ্যম থেকে সমস্ত সাংবাদিকদের ছাঁটাই পর্যন্ত করে দেওয়া হচ্ছে। ফলত স্বাভাবিকভাবে সেখানে ভিন্ন সুরে কথা বলা, সরকার বিরোধী কথা বলা, কোনো কিছুই এন্টারটেন করা হচ্ছে না, অ্যালাউ করা হচ্ছে না, তাদের উপর আক্রমণ নেমে আসছে, সমস্ত কিছু ঘটছে। সেইখান থেকে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে বাংলাদেশের ভেতরের কাহিনীকে তুলে ধরার সাহস এবং স্পর্ধা যেই সাংবাদিক দেখাবেন, ফলত তার উপর তো সেন্সরশিপ আরও বেশি করেই নামবে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব ময়ূক রঞ্জন ঘোষের সাদ্দাম হোসেনকে ট্যাকল করার সেই অসামান্য একটা 5.5 মিনিটের স্লট দিয়ে, যেটা কয়েকদিন আগেই আমরা রিপাবলিক বাংলা চ্যানেলে দেখেছি। আমি সাদ্দামের কাছে যাই। সাদ্দাম হোসেন, সদস্য জাতীয় নাগরিক কমিটি। সাদ্দাম হোসেন, ইসলামিক র্যাডিক্যালাইজেশন, ইসলামী মৌলবাদ, এটা আছে, এটা পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বিপদের কারণ। কেন মানতে অস্বীকার করছে এই তোমাদের মতন সেকুলার? তুমি কি সেকুলার? তুমি কি সেকুলার? আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমার স্ক্রিনে আপনাকে দেখা যাচ্ছে না, আপনার চাঁদ মুখখানি আমি দেখার জন্য অপেক্ষা করে আছি। আমি চাঁদ শুধু নই, তোমাদের দেশের জন্য আমি এখন মঙ্গল এবং শনিও। মঙ্গল এবং শনিও। ও তাই নাকি? রাহু কেতু বোঝো তো? মঙ্গল এবং শনি তো একসাথে হওয়া যায় না, হয় মঙ্গল হবেন না হয় শনি হবেন। আরে ডাবল ধামাল দিচ্ছি এখন। ভুল বলছেন তো। ডাবল ধামালের জন্য তোমাদের দেশের এই ইউনুস না কে আছে, সে ঠকঠক করে কাঁপছে। তুমি কেঁপো না, তুমি আমাকে উত্তর দাও, তুমি ধর্মনিরপেক্ষ? না না, আমি ধর্মনিরপেক্ষ হবো কেন? আমি তো মুসলিম। ঠিক, মানে ধর্মনিরপেক্ষতার দায় শুধুমাত্র হিন্দুদের, তাই তো? না না, ধর্মনিরপেক্ষতা বলতে আপনি যেটা বুঝেন। আরে এইসব ছাড়ো, তুমি ধর্মনিরপেক্ষ, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার, তুমি সেকুলার। আরে শোনো, এই আস্তে আস্তে আস্তে, আরে তুমি সেকুলার। আমি সেকুলার। আপনি যদি সেকুলারের অ্যাকচুয়াল মিনিং অ্যানালাইসিস করেন তাহলে আমাকে সেকুলার বলা যাবে। আরে তুমি তো বললে আমি ধর্মনিরপেক্ষ কেন হব, আমি মুসলিম। তুমিই বলছো, কথা পাল্টাও কেন? সারা পৃথিবীর লোক দেখছে। আপনার ভাষায় যেটাকে ধর্মনিরপেক্ষ বলে, আমি সেটাকে ধর্মনিরপেক্ষ মনে করি না বলেই আমি বলেছি। আচ্ছা, তুমি ইসলামী মৌলবাদ বলে একটি বিষয় যে আছে সেটা মানো? ইসলামী মৌলবাদ বলতে কিছু নেই, আছে মৌলবাদ। হ্যাঁ, এই মৌলবাদ ইসলামিক মুসলিমরাও করতে পারে, এই মৌলবাদ ওই যে আপনার মতো আরএসএস এর লোকগুলোও করতে পারে। আমি রিপাবলিকের লোক, আমি রিপাবলিকের লোক, যে 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 রিপাবলিককে নিয়ে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের সবচেয়ে মাথা ব্যথা। প্রতিদিন মোহাম্মদ ইউনুস মাথায় বাম লাগান, কারণ ময়ূক রাত 8টায় শো করবে। আপনি আগে বলুন যে লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী? তুমি আমার কথার উত্তর দাও না, এই জন্য খেলতে ভালো লাগে না। লস্করে তৈবা কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? বলো বলো বলো, কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? লস্করে তৈবা। বাবা শুনতে পাচ্ছ না, আমি আবার বলছি, লস্করে তৈবা কোন হিন্দু নেতা বা হিন্দুত্ববাদী নেতার সংগঠন? চলো তোমার সাথে আমি চলো, আমি কোনো অসুবিধা নেই বাবা। আমি তো তোমার বড় দাদার, আমি তোমাকে ফেল করাবো না। দ্বিতীয় প্রশ্ন, কোন মানেগা করোড়পতি খেলবো এখন। চলো চলো, কোন মানেগা। আরে জামাতুদ্দাওয়া কোন হিন্দুত্ববাদী নেতার সংগঠন? আমাকে বলতে দেন। বলো না বাবা, তোমার জন্যই আসন পেতে বসে আছি। এসো বাবা সাদ্দাম, বসো ঘরে। আনসারুল্লাহ বাংলা, আরে শুনবো অনেক কিছু, অনেক কিছু শুনবো, অনেক কিছু শুনবো। এবং তোমার যে ধান্দাবাজ সহকর্মীরা এই বাংলাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের পর্দাফাশ করবো। ভারতের
আরএসএস যে এক্সট্রিমিস্ট বা মৌলবাদী সংগঠনটি সেটি কিন্তু হিন্দুত্ববাদী সংগঠন এবং হিন্দুদের দ্বারা পরিচালিত। কোন সংগঠন নামটা শুনলাম না। দিনের পর দিন মুসলমানদেরকে নির্যাতিত। তুমি তোমার বকরটা চালাও, আমি একটু চা খেয়ে নিই, তারপরে ভালো কথা শোনো। 30 সেকেন্ডে তুমি তোমার বকর চালাও। সুতরাং আরএসএস হচ্ছে একটা মৌলবাদী সংগঠন। লস্কর-ই তৈয়বা কি আরএসএস মৌলবাদী সংগঠন? আরএসএস মৌলবাদী সংগঠন? সাদ্দাম, শুনে নাও, সাদ্দাম আরএসএস মৌলবাদী সংগঠন। জি। মোহাম্মদ ইউনুস আরএসএস এর নামে আমেরিকা বা ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড নেশনসে কেন কমপ্লেন করেনি তাহলে? কেন করব দাদা, কেন করব? দ্যাটস none of our business দাদা। এই বলছো বিজনেস না? খারিজি মাদ্রাসায় পড়েছো নাকি? আচ্ছা, খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত? খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত? আরে বাবা, তুমি একদিকে বলছো আরএসএস হচ্ছে মৌলবাদী, আর অন্যদিকে আরে শুনে নাও না, এখনো অনেকটা রোস্ট বাকি আছে। সবে তো ক্রিসমাসের হালকা করে উনুনে একটু করে রোস্ট করা হচ্ছে, এবার অনেকটা রোস্ট বাকি আছে। খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত? খারিজি মাদ্রাসা নিয়ে তোমার কি মত বাবা? আপনি খারিজি শব্দের মানে কি বুঝেন? আমি বুঝি না, আমি অশিক্ষিত, তুমি তো বোঝো। তুমি তো এটাও বোঝো যে ইসলামী মৌলবাদ সবচেয়ে বড় সমস্যা, কিন্তু মুখ ফুটে বলতে পারছো না, উচ্চারণ করতে পারছো না। আমাদের বাংলাতেও এরকম বড় বড় মেকে সেকুলার আছে। কে মিসগাইড করছে? আচ্ছা, গাজওয়াতুল হিন্দ মানে কি? গাজওয়াতুল হিন্দ দেখো, মিনমিন করে বলছি, এখন শুনতে পাচ্ছ। মিনমিনে মিডিয়া, তার মানে তুমি দেখো গাজওয়াতুল হিন্দ মানে কি? বাবা, মহাভারতে কাজ করতে নাকি এরকম হা করে করছো কেন? আসল উত্তরটা দাও, গাজওয়াতুল হিন্দ এর মানে কি? গাজওয়াতুল হিন্দ, ঠিক আছে, মানে অ্যাকর্ডিং টু ইসলাম হিন্দু এবং মুসলিমদের মধ্যে করছো। আরে প্রপার বলো, যুদ্ধ হবে, স্পষ্ট। যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ বলা হচ্ছে। কারা বলে এটা? শেষ করতে দিবেন তো দাদা? কারা বলে এটা কারা বলে? এই গাজওয়াতুল হিন্দের যে ডেফিনেশন তুমি দিলে, এটা কারা বলে?